This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ। এই মুহূর্তে সব থেকে বড় যে খবরটা আপনাদের জন্য নিয়ে আসছি, ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে সব থেকে বড় খবর, অপারেশন সিন্দুরের বিরাট সাফল্যের একের পর এক নমুনা সামনে আসছে। 14 জনকে, পরিবারের 14 জনকে হারিয়েছিল মাসুদ আজহার। এবার খতম কান্দাহার বিমান অপহরণের মাস্টার মাইন্ড রউফ আজহার। লস্করে তৈবার প্রধান মাসুদ আজহারের ভাই রউফ আজহার খতম। কান্দাহার বিমান অপহরণের মাস্টার মাইন্ড রউফ আজহার খতম। আপনারা দেখতে পাচ্ছেন লস্করে তৈবার প্রধান মাসুদ আজহারের ভাই। ঠিক এই কারণেই কি গতকাল আর বেঁচে থাকার আগ্রহে হারিয়ে বলেছিল মাসুদ আজহার। পরিবারের 14 জনকে একদিনে অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাতে হারায় মাসুদ আজহার। তারপরেই প্রায় বিলাপের স্বরে বলে ওঠে যে আমি বা কেন বেঁচে রইলাম, আমিও মরে গেলেই ভালো হতো। IC-814 হাইজ্যাক, অর্থাৎ IC-814 বিমান যেভাবে আপনারা জানেন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল ভারত থেকে কান্দাহারে, এবং তারপর ওই ভারতের বন্দি বিমান যাত্রীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্দি প্রত্যর্পণ করতে হয়েছিল ভারতকে, ছেড়ে দিতে হয়েছিল মাসুদ আজহারকে। সেই মাসুদ আজহারের ভাই রউফ আজহার, তাকে মেরে দিয়েছে ভারত পাল্টা প্রত্যাঘাতে অপারেশন সিন্দুরে। খতম মাসুদ আজহারের ভাই রউফ আজহার। অপারেশন সিন্দুর তার বিরাট সাফল্য একের পর এক সামনে আসছে। দীপ, গতকাল মাসুদ আজহারের যে বিলাপ আমরা সহ্য করেছিলাম, আমরা শুনতে পেরেছিলাম, এবং মাসুদ আজহারের যেন বেঁচে থাকাটাই আর সহ্য করতে পারছে না। এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, অপারেশন সিন্দুরের একের পর এক সাফল্য সামনে আসছে। রউফ আজহার, বিগ টার্গেট, বিগ ক্যাচ। বিগ ক্যাচ আর বলা যায় না, কারণ বড় টার্গেট। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল বা গত পরশু দিন ভোর রাতে যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের যে টার্গেটেড যে প্রিসাইজ অ্যাটাক হয়েছিল, এবং সেই অ্যাটাকে জেএসের হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়, সেই অ্যাটাকে আমরা খবর করেছিলাম যে মাসুদ আজহারের অন্তত 14 জন পরিবারের সদস্য, পরে জানা গিয়েছিল মাসুদ আজহার নিজে দাবি করেছিলেন তার 10 জন পরিবারের সদস্য এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগী ওই ঘটনায়, ওই হামলায় মৃত্যু হয়েছে, এবং তার মধ্যে একজন তার ভাই ছিলেন। সেই ভাইকেই কিন্তু এখন ভারতীয় গোয়েন্দারা আইডেন্টিফাই করতে পেরেছেন আব্দুল রউফ আজহার বলে। আব্দুল রউফ আজহার বা আব্দুল রউফ আসগর দু নামেই পরিচিত। 2007 সালে আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই আব্দুল রউফ আজহারের ছবি। সিজার, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। মাসুদ আজহারের খতম হয়ে যাওয়া ভাই আব্দুল রউফ আজহারের ভাই আব্দুল রউফ আজহারের ছবি, এবং যার কথা বলছিল কিছুক্ষণ আগেই আমার সহকর্মী সিজার, যে আসগর নামে পরিচিত আব্দুল রউফ আজহার, মাসুদ আজহারের ভাই, ভারতের প্রত্যাঘাতে অপারেশন সিন্দুরে লস্কর এবং জৈশের ঘাঁটি টার্গেট করে ভারতের যে অ্যাটাক, যে আক্রমণ, তারই এই সফল প্রত্যাঘাতের তারই অন্যতম নমুনা হচ্ছে মাসুদ আজহারের ভাই আসগর ভাই আব্দুল রউফ আজহার খতম হয়ে যাওয়া, যার ছবি এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো, আবারও চলে যাব নিউজ রুমে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। তুমি কথা বলছিলে যে বিষয়। অনির্বাণ, তোমার নিশ্চয়ই মনে আছে গতকালের এই অপারেশন সিঁদুরের পরে বাওয়ালপুরে জেএসের হেডকোয়ার্টারের সেই ধ্বংসস্তূপের ছবি, প্রায় 18 একর জমির ওপরে থাকা যে সেমিনারি, যে মার্কাজ, সেই মার্কাজ সুবহান আল্লাহ, সেই সুবহান আল্লাহর যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকেই কিন্তু উদ্ধার করা হয় আব্দুল রউফ আজহারের দেহ। এবং মাসুদ আজহার যদিও মাসুদ আজহারকে জেএসের অন্যতম শীর্ষ নেতা বলা হয়, কিন্তু আব্দুল রউফ আজহারেরও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। একদিকে যেমন মাসুদ আজহার যখন কাশ্মীরের জেলে বন্দী ছিলেন, সেই সময় মাসুদ আজহারকে তাকে জেলবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া এবং পুরো IC-814 অর্থাৎ কান্দাহার বিমান অপহরণের গোটা পর্বর পরিকল্পনার পেছনে মাসুদ আজহারের ভাই রউফ আজহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং খালি সেটাই নয়, যেটা জানা যায়, যে পরবর্তীতে যেটা জানা গিয়েছে,
পাক সেনার সঙ্গে মাসুদ আজহারের ভাই রৌফ আজহারের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং সেই সময় এই বিমান যাত্রীদের সঙ্গে যে বিমান যাত্রীদের বিনিময়ে মাসুদ আজহারের মুক্তির যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের ক্ষেত্রে পাক সেনা এবং পাক সরকারের সাহায্য পাওয়ার ক্ষেত্রে রৌফ আজহারের একটা বড় ভূমিকা ছিল, দৌত্যর ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল। এবং 2010 সালে ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু রৌফ আজহারকে আন্তর্জাতিক টেরোরিস্ট হিসেবে তার তকমা দেয় এবং তারপর থেকেও কিন্তু দীর্ঘদিন এই বাওয়ালপুরের যে মার্কাজ, সেখানেই সে বসে জেএসের বিভিন্ন স্তরের নেতৃত্ব পরিকল্পনা এবং জেএসের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ এবং ভারতে বিভিন্ন ধরনের যে নাশকতার ঘটনা, সেখানেও কিন্তু রৌফ আজহারের একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ রৌফ আজহারের মৃত্যু কোথাও জেএসের যে মেরুদণ্ড ভেঙে দিল সেটা কিন্তু বলাই যায়। একেবারেই আমার সঙ্গে থাকো সিজার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি দীপাঞ্জন বাবুর সঙ্গে কথা বলবো। দীপাঞ্জন বাবু, জয় হিন্দ। রৌফ আজহার খতম, ভারতের অন্যতম টার্গেট খতম। অনেকগুলো পরিচয়, কোনটা বলবো? আমেরিকান ট্রেজারি যেটা বলছিল একটু আগে সিজন, আমার সহকর্মী 2010-এ বলেছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মানে ওর কাছে টাকা পাঠানো বা ওর কাছ থেকে পাঠানো টাকায় কোনো কিছু করা, একেবারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ার শামিল। হাক্কানি নেটওয়ার্কস থেকে আল কায়দা এবং তারপরে লস্কর, জৈশ মোহাম্মদ সবই তো ছিল। ভারতের জন্য কত বড় টার্গেট কিলিং সম্ভব হলো দীপাঞ্জন বাবু? জয় হিন্দ। ব্যাপারটা হচ্ছে এই রৌফ আজহারের যদি তুমি ইতিহাস দেখো, এ কিন্তু বহুদিন থেকে মাসুদ আজহারের ডান হাত বলো মাথা বলো হিসাবে কাজ করছে। এবং মাসুদ আজহার যখন প্রথম ইংল্যান্ডে ওকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কারণ ইংল্যান্ডে একটি মসজিদে এই শুক্রবারের নামাজে ও প্রথম যে স্লোগানটা তুলেছিল আফগানিস্তানের কনটেক্সটে, যেটা জিহাদের বিশ্বায়ন শুরু করা, সেটা হচ্ছে ওই ইসলাম খতরে পে হ্যায়, এইটা কিন্তু মাসুদ আজহার শুরু করেছিল। এবং রফ তখন থেকে ওর সঙ্গে, এবং ধীরে ধীরে এই এন্টার জেশের যত টাকা পয়সা ফান্ডিং, সেটা অস্ত্র চোরাচালানকারী বা বেআইনি অস্ত্র পাচারকারী, যারা এই তোমার পেশাওয়ারের যেটা পৃথিবীর বৃহত্তম বেআইনি অস্ত্রের বাজার ডেরা আদম খেল, সেখানে আসা, ড্রাগস, আফগানিস্তানের ড্রাগস নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এইগুলোর যে মনিটারি দিকটা, এটা পুরো রফ কন্ট্রোল করত। এবং বিশ্বব্যাপী যে জিহাদের জন্য ফান্ড আসতো, ওটা নিয়ন্ত্রণ করতো কিন্তু রফ। তো এখানে রফের চলে যাওয়া, আমি জানি না সেটা কনফার্ম হয়েছে কিনা, যদি কনফার্ম হয়ে থাকে মাসুদ আজহারের জন্য বিরাট বড় একটা ঝটকা। এবং আমার মনে হয় না সেখান থেকে মাসুদ আজহার বা জেশ তারা কেউই মাথা তুলে দাঁড়াতে পারবে খুব সহজে। আমি দীপাঞ্জন বাবু, এখানে তো আমাদের একটু স্যাম চাচার সম্পর্কে একটু কথা বলি। সারা বিশ্বের দাদা হওয়ার শখ যাদের, ভারত পাকিস্তানের সামান্যতম উত্তেজনা দেখলে যারা মিডিয়েট করতে চায়, মধ্যস্থতা করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এমনিতে শিক্ষিত বলে তার খুব একটা সুনাম নেই বা বদনামও নেই, যাই বলি না কেন। তো ডোনাল্ড ট্রাম্পের সম্ভবত জানা নেই তার দেশের ট্রেজারির দ্বারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত এই লোকটার লাশ কালকে যখন দফন হতে গেছে, তখন ওই জানাজাতে পাকিস্তানের পতাকা শুধু আসেনি, পাকিস্তানের পতাকা শুধু ব্যবহার করা হয়নি, পাকিস্তানের রাষ্ট্রপতি পাঠানো ফুলও ছিল। আমি বলছি যে দীপাঞ্জন বাবু, এই স্যাম চাচাদের কি কোনোদিন বোঝানো যাবে যে তারা অ্যাবোটাবাদ থেকে লাদেনকে তুলে নিয়ে যেতে পারলে আমরাও ওই রাওয়ালপিন্ডিতে ঢুকে, লাহোরে ঢুকে, গুজরানওয়ালায় ঢুকে, নিজের পক্ষে জৈশের হেডকোয়ার্টারে ঢুকে মারতেই পারি আজহারদের, রৌফ আজহারদের? দেখো, এটা তুমি যদি বিশ্ব রাজনীতির কথা বলো, স্যাম চাচাদের দিন অনেকদিন থেকেই প্রচুর খর্ব হয়ে গেছে। তার জন্যই তো ওদের ওই সমস্ত ইন্ডিপেন্ডেন্স ডে এর মতো সিনেমা তৈরি করতে হয়। ইউএস প্রেসিডেন্ট পৃথিবীর সর্বময় ক্ষমতা, সব থেকে, মানে পৃথিবীর দ্য ফার্স্ট ম্যান, নট অনলি ইউএস। তো এটা ওদের কনসেপ্ট হয়ে গেছে যে আমেরিকা বাঁচলে পৃথিবী বাঁচলে, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স সারা পৃথিবীর ইন্ডিপেন্ডেন্স, এটা ভুল ধারণা। এবং ওরা জানে যে বিশ্বের অক্ষশক্তি কিরকম ভাবে বদলে গেছে। আর যদি ভারত আমেরিকার বিরুদ্ধে যায়, সরাসরি চীন কিন্তু ভারতের সঙ্গে হাত মেলাবে। এবং চীনের অর্থনীতি, ব্যবসা যেরকম ভাবে আমেরিকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, চীন, পাকিস্তান, বাংলাদেশকে এক মুহূর্ত লাগবে ছুড়ে ফেলে দিতে ভারতের সঙ্গে হাত মেলাবে। আমার সঙ্গে থাকুন, আমি আরো কিছু ছবি আপনাকে দেখাচ্ছি যেগুলো দেখলে নিশ্চিতভাবে আপনার ভালো লাগবে। আমি ছবিগুলো দেখানোর জন্য দীপকে অনুরোধ করবো। দীপ, একের পর এক বিস্ফোরণের খবর। দেখো, এই মুহূর্তে পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে সেই ছবিটা দিতে। এই মুহূর্তে পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তের সব থেকে বড় যে খবর, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান। দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে দেখুন,
একের পর এক ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, একাধিক গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি, সেই সমস্ত জায়গাগুলো তো ব্যাপক বিস্ফোরণ হয়েছে। দেখুন সেই ছবিটা আরো একবার আমরা বড় করে দেখাচ্ছি, বিগ স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে। পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলো তো এবার বিস্ফোরণে কেঁপে উঠলো সেনা ঘাঁটিগুলো, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। ধারাবাহিক বিস্ফোরণে পাকিস্তান এই মুহূর্তে কেঁপে উঠেছে। পাকিস্তানের একাধিক বড় শহরে, অনিবার অন্তত পাকিস্তানের 6 থেকে 9টা বড় বড় শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 12টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে, একের পর এক বিস্ফোরণ। যে পাকিস্তান নাকি ভারতকে প্রত্যাঘাত করবে বলেছিল ভারতকে যোগ্য জবাব দেবো আমরা, সেই পাকিস্তানের নিজের দেশের ভিতরে অবস্থান আপনারা দেখুন। এই মুহূর্তে পাক সেনার হেডকোয়ার্টারে বিস্ফোরণের ছবি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আপনারা TV9 বাংলায় সেই ছবি। দ্বীপ, প্রত্যাঘাত তো দূরের কথা, পাকিস্তান এখন নিজেকে বাঁচাতে পারবে কিনা তার সন্দেহ রয়েছে। একটু অনিমান একটু সহজ করে, সবার আগে একটু সহজ করে ম্যাপের মাধ্যমে দেখাই পাকিস্তানের কোন কোন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেখুন এক এক করে দেখাচ্ছি। করাচি পাকিস্তানের, ঘটকি, উমরকোট, চকবাল, সিয়ালকোট এবং গুজরানওয়ালা একাধিক জায়গাতে ধারাবাহিক বিস্ফোরণ আজ সকাল থেকে, সেই ছবি আমরা দেখিয়েছি। পাকিস্তানের একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী, তারা এই বিস্ফোরণের ফলে একেবারে আতঙ্কে তারা রাস্তায় নেমে এসেছেন। একের পর এক সেই ছবি দেখাচ্ছি আমরা, একের পর এক জায়গায় করাচির ছবি দেখাচ্ছি, গুজরানওয়ালা, ঘটকি, চকবাল, সিয়ালকোট, উমরকোট, এই সব জায়গাগুলোতে একের পর এক ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে। আপনারা দেখতে পেলেন একের পর এক যে শহরগুলোতে পাকিস্তানের বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণ শুরু হয়েছিল আসলে কিন্তু গত রাত থেকে। আমি আরো একবার দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, গত রাতে একটু বেশি রাতের দিকে পেশাওয়ারের একটা ছবি পাই আমরা। বলা হয় নন স্টেট অ্যাক্টরদের কাজ, আমরা জানি না সেই নন স্টেট অ্যাক্টর কারা। পেশাওয়ারের বিস্ফোরণে কিছুক্ষণের মধ্যে সিয়ালকোটের বিস্ফোরণে ভয়ঙ্কর ছবি পাই দীপাঞ্জন বাবু, আর তারপর থেকে আজ একের পর এক রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, লাহোর, কোথায় নয় করাচি, কোথায় নয় দীপাঞ্জন বাবু, কারা করছে পাকিস্তানের ভিতরে সব? তোমার মনে আছে অনির্বাণ, যেদিন পেহেলগামের ঘটনা হয়েছিল, প্রথম তোমার সঙ্গে যেদিন আমি ইন্টারভিউ করছিলাম, কথা হচ্ছিল সন্ধ্যা 7টার সময়, আমি বলেছিলাম যে পাকিস্তান যা করেছে, আমাদের ভারতবর্ষের 26টা জায়গায় 26টা পরিবারের মধ্যে যে শোক, যাকে আমরা উর্দুতে বলি মাতম, যে শোক এরা পাঠিয়েছে, পাকিস্তানের প্রতি কটা বড় শহরে, প্রতি কটা জনপদে আমরা সেই শোক মাতম অনেক বেশি পরিমাণে পাঠাবো। প্রথম দিনে আমি বলেছিলাম, তোমাদের আর্কাইভও আছে। ঠিক না, এটা এই কারা করেছে, আমি যদি টিভি চ্যানেলে বলছি, আমি বলবো শুভানুদ্দায়ীরা করেছে। এদের তুমি ঘোস্ট বলতে পারো, ঘোস্ট এজেন্ট বলতে পারো, এদের অস্তিত্ব নেই। তবে এটা ঠিক, এটা কিন্তু আরো অনেক বাড়বে। এখনো লাহোর বাকি রয়েছে, এখনো পেশাওয়ার শহরও বাকি রয়েছে, আরো কিছু হবে। রাওয়ালপিন্ডি আছে, ইসলামাবাদ আছে, পাকিস্তান যাবে কোথায়? তুমি একটা শুধু দেখবে, আমি তোমায় বলি, এই করাচিতে MQM, মুয়াজির কোয়ামে মুভমেন্ট, এদের একটা বড় ফ্যাকশন কিন্তু যে কোনো মুহূর্তে বড় কিছু একটা করবে। যে জিনিস আমরা বালুচিস্তানে দেখছি, করাচিতেও যদি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আলাদা করাচির ডিমান্ডের জন্য, আমি অন্তত অবাক হব না। তো পাকিস্তানের এটা কিছু না, এটা জাস্ট শুরু। যেটা আমি বারবার বলেছি সিঁদুর, অপারেশন সিঁদুরের পর কাল থেকে, ইয়ে তো সির্ফ আঙ্গরাই হ্যায়, আগে লড়াই বাকি হ্যায়। জাস্ট দেখতে থাকো এখন কি কি হবে। এরা ঘোস্ট। আমার সঙ্গে থাকবো, আমি আপনাকেও দেখাবো এবং আমাদের দর্শকদেরকেও দেখাতে থাকবো আরো কিছু ছবি। সরাসরি চলে যাবো এই মুহূর্তে ওয়ার্ল্ড স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছে আমার আরেক সহকর্মী শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার কাছে এই মুহূর্তে আরো বড় ব্রেকিং আসছে। একদম অনির্বাণ, দীপ, তোমরা যে সিরিয়াল ব্লাস্টের ছবি দেখাচ্ছিলে, আমিও সেই সিরিয়াল ব্লাস্টেরই ছবি দেখাবো। 12 শহরে পরপর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, লাহোর, করাচি, শেখপুরা, নারওয়াল, ওমরকোট এবং গুজরানওয়ালা, বালুচিস্তান, ঘটকি এবং শিয়ালকোটে সিরিয়াল ব্লাস্টের খবর পাওয়া যাচ্ছে। লাহোরে পাক সেনা ঘাঁটির কাছেই বিস্ফোরণ। ভাবা যায় লাহোরে পাক সেনার ঘাঁটির কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটলো। ওয়ালটন এয়ারপোর্ট ঘিরে ফেললো পাক সেনা। করাচি, লাহোর, ইসলামাবাদে নামতে পারছে না কোনো বিমান। পাকিস্তানের 12 শহরে ড্রোন হামলা করা হয়েছে দাবি করছে পাকিস্তান। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শান্ত। শান্ত, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে, কিন্তু বৈঠকে কি এই সমস্যার সমাধান হবে? ঘরের সমস্যার সমাধান হবে, যারা এতদিন জঙ্গির আতুরঘর পরিণত করেছে পাকিস্তানকে?
একদমই, দেখো এইটা মূলত বুমেরাং হয়ে দেখা দিল পাকিস্তানের কাছে। কারণ যে জঙ্গিদের আতুরঘর হচ্ছে পাকিস্তান, যে জঙ্গিদের দিনের পর দিন মদত দিয়ে এসছে পাকিস্তান, আজ সেই পাকিস্তানের ঘরেই জ্বলছে আগুন। আর এই আগুন এত সহজে নেববার নয়। স্বাভাবিকভাবেই পাকিস্তানের এখন 12টি শহর জ্বলছে, এবং 12টি শহরের কোথায় কোথায় দেখো গুরুত্বপূর্ণভাবে সামরিক ঘাঁটিগুলোতে এয়ারবেস থেকে শুরু করে সেনা শিবির প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্লাস্ট হয়েছে। হতাহত কথা হয়েছে সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই জায়গায় বিস্ফোরণে রীতিমতো কোমর আরও ভেঙে গেল পাকিস্তান প্রশাসনের। স্বাভাবিকভাবেই পাকিস্তান এখন দিশেহারা হতভম্ব, কোথা থেকে সামাল দেবে, কোন দিক থেকে সামাল দেবে সেটাই কিন্তু এখন বুঝে উঠতে পারছে না। একদিকে বালুচিস্তান, অন্যদিকে পাক তালিবান, এই একাধিক জায়গা থেকে যেভাবে পাকিস্তানকে ঘিরে রেখেছে, পাকিস্তান নিজেই বুঝতে পারছে না যে কোন দিক সামাল দেবে। উল্টো দিকে ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর, সব মিলিয়ে পাকিস্তান কিন্তু এখন কোন ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করবে সেটাই এখন তাদের কাছে মূল দেখার দায়িত্ব। ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী এবং পাক সেনাপ্রধান তারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। এই হামলার পেছনে ড্রোন হামলা হয়েছে এবং ভারত এই ঘটনায় যুক্ত আছে বলে পাক প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে, যদিও ভারতের তরফ কিন্তু সরাসরি অস্বীকার করা হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সেনা ঘাঁটি টার্গেট করবে না, তারা কোনো সাধারণ মানুষকে টার্গেট করবে না। যে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বক্তব্যই স্পষ্ট যে তারা জঙ্গি ঘাঁটি একেবারে শেষ করে দেবে। অনির্বাণ, বারবার ভারতের উপর দায় চাপানোর চেষ্টা হলে ভারত কিন্তু নিজের অবস্থানে অনড়। একটা বিষয় পরিষ্কার হয়ে গেল অনির্বাণ, যে পাকিস্তান নিজের মাটিতে সেনা ঘাঁটিগুলোকেই প্রোটেকশন দিতে পারছে না। একেবারে শর্মিষ্ঠা, আমি ঠিক সেখান থেকেই দীপাঞ্জন বাবুর কাছে আরেকবার যাবো। দীপাঞ্জন বাবু, বালুচিস্তানের মেন্দে কালকে কিভাবে পাক আর্মির একটা কনভয় 14 জনকে আইডি ব্লাস্টে বালোচ লিবারেশন আর্মি উড়িয়েছে, গোটা পৃথিবী সে ছবি দেখে ফেলেছে। সত্যি কি পাকিস্তানের ভিতরে এই ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য ভারত ছেড়ে দিন অন্য পৃথিবীর কোনো দেশের প্রয়োজন আছে? পাকিস্তান নিজে কি যথেষ্ট নয়? পাকিস্তান দেখো, পাকিস্তান নিজে আগ্নেয়গিরি তৈরি করেছে, নিজে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে। এবার ফ্রাঙ্কেনস্টাইনদের ওদের দিক নির্দেশ বদলে গেছে। এবার ফ্রাঙ্কেনস্টাইনরা তাদের স্রষ্টাকেই গলা টিপে ধরছে, এবং সেটা ভবিতব্য, এটা হবেই। তুমি যেটা বলছো যে দেখো, একটা জিনিস খুব ক্লিয়ার, এবং তার জন্য আমি এই ঘোষ, কারণ সর্ষের মধ্যে ভূত, এই ভূত বা ঘোষ এদেরই আমি একটা জিনিস অভিনন্দনও জানাই। আর একটা কথাও বলি, এটা এই অভিনন্দন এই জন্য যে কোন রকম সিভিল টার্গেট করছে না। পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলো, অর্ডিন্যান্স স্টোর গুলো, এয়ারফোর্সের জন্য সমস্ত এয়ারপোর্ট গুলো অকেজো করে দেওয়া হবে। তারপর দেখা যাবে পাকিস্তান কি করে লড়ে। তুমি তো ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত, খুব হ্যাঁ অবশ্যই ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত, প্লিজ কন্টিনিউ। তো সেই হিসাবে আমি খুব ফার্স্টে বলি, মানে বিলম্বিত হয়ে গেছে, সা লেগে গেছে, মধ্যলয় চলছে, ব্রন্দিশ আসলো বলে খুব দ্রুতই দেখতে পাবে পাকিস্তানকে ভারত কিরকম ভাবে নাচায় এবং গাওয়ায়। দীপাঞ্জন বাবু, আপনার কথা শুনতে শুনতে আমার মোহরা সাদাশিব আমরাপুরকার একটা ডায়ালগ মনে পড়ছিল, जो भी कर रहा है अच्छा कर रहा है, हमारी काम कर रहा है। আমি জানি না আপনি সেরকম কিছু বলতে চাইলেন কিনা। এনিওয়েজ, কিন্তু এই মুহূর্তে যে আরেকটা বড় খবরে চোখ রাখবো, আপনাদেরকে আরেকবার জানাবো, এই অবস্থাতেও কিন্তু পাকিস্তানের ওই বলে না, যাকে বলে মরণ কামড় দেওয়ার হয়তো শখ, অপারেশন সিন্দুরের তছনছ হয়ে গেছে পাকিস্তান। এবার তার মধ্যে পাল্টা হামলার হুঁশিয়ারি পাক সেনার ডিজির। আজ কাল পরশুর মধ্যেই হামলার হুঁশিয়ারি পাক সেনার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই তছনছ অপারেশন সিন্দুরে পাকিস্তান। এখনো 12টি শহরে যে বিস্ফোরণের ছবি আপনাদেরকে এই মাত্র আমরা দেখিয়েছি, তার কিছুই পাকিস্তান এখনো সামলে উঠতে পারেনি। এটাই বুঝে উঠতে পারেনি এই বিস্ফোরণগুলোর পিছনে আসলে কে বা কারা। ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিস্ফোরণের সঙ্গে কোনো দায় বা কোনো দায়িত্ব স্বীকার করা হয়নি। কিন্তু এরই মধ্যে পাল্টা হামলার নতুন হুঁশিয়ারি পাক সেনার ডিজির। আজকাল পরশুর মধ্যেই নাকি হামলা করতে পারে পাকিস্তান। আবারও চলে যাবো, আমার সহকর্মী সিজার রয়েছেন আমার সঙ্গে। সিজার, জানতে চাইবো তোমার কাছ থেকে পাক সেনার এই নতুন হুঁশিয়ারি বা হুমকি সম্পর্কে। দেখো, গতকাল রাতেই আমরা দেখেছিলাম যে শাহবাজ শরীফ তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই হামলা, অপারেশন সিন্দুরের হামলার প্রত্যাঘাত করা হবে, অর্থাৎ কোনো হামলার যে পাল্টা তারা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু সেটা আরও বড় আকারে আজকে দেখা গেল পাক সেনার পক্ষ থেকে ডিজি আইএসপিআর তিনি এই ড্রোনের যে বিস্ফোরণ, 12টা শহরে ড্রোনের বিস্ফোরণের পরে সেটাকে তারা ভারতকে দায়ী করেছেন, যদিও ভারতের দিক থেকে এখন পর্যন্ত এর দায়িত্ব স্বীকার করা হয়নি বা ভারতের সঙ্গে সংস্রব আছে এমন কোনো প্রমাণও পাকিস্তান এখন পর্যন্ত দিতে পারেনি। এবং সেই জায়গা থেকে কোথাও পরপর এই হামলার
জায়গা থেকে পাকিস্তানের যে অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা, সেখান থেকে কোথাও পাক সেনারও কোথাও মারাত্মকভাবে একটা ডেলিভারেশন চলে এসছে, তারা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে এবং তারা পাল্টা হামলার একটা হুঁশিয়ারি তারা দিচ্ছে। এবং সেখান থেকে এটা একটা স্পষ্ট যে এসক্যালেশনের কথা বলা হচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে নজর দক্ষিণ এশিয়াতে ভারত পাকিস্তান সম্পর্কের ওপর, যে এসক্যালেশনের ক্ষেত্রে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল যে ভারত কোনোভাবে মিলিটারি এস্টাবলিশমেন্ট বা কোনো সিভিল এস্টাবলিশমেন্টে হামলা করেনি। ভারত বেছে বেছে টার্গেটেড প্রিসাইজ তারা টেরোরিস্ট এস্টাবলিশমেন্টে আঘাত করেছে এবং যেখান থেকে ভারত কিন্তু কখনোই এই এসকালেশনের পক্ষে ছিল না। কিন্তু পাকিস্তানের দিক থেকে এই এসকালেশনের পক্ষে বা সেই যে ধোঁয়াটা তৈরি করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ভারত যে কোথাও থেমে থাকবে না। পাকিস্তান যদি কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে তাহলে যে তার অনেক আগেই ভারতের প্রত্যাঘাত হবে সেটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ এসকালেশনের দায় কিন্তু পাকিস্তানের দিকেই থেকে যাচ্ছে। একেবারে আমার সঙ্গে থাকো সিজার। আমি আরো একবার দীপাঞ্জন বাবুর কাছে ফিরবো। দীপাঞ্জন বাবু, কিছুক্ষণ আগে সর্বদলীয় মিটিং এ ব্রিফ করবার সময় কিরেন রিজিজু যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেখানে তিনি বলছেন যে অপারেশন সিন্দুর একটা অনগোয়িং অপারেশন। তা আমরা 1.0 দেখেছি, 2.0 দেখতে চলেছি কি? আমার তো মনে হচ্ছে কোথাও একটা পাকিস্তানের পাখা হয়েছে মরিবার তরে। না দেখো অনির্বাণ, শোনা যাচ্ছে দীপাঞ্জন বাবু? না দেখো অনির্বাণ, সরি, দেখো অনির্বাণ, ব্যাপারটা হচ্ছে যে এই অপারেশন সিন্দুর কিন্তু একটা কোনো পার্টিকুলার রেড নয়, এটা একটা অপারেশন, এটা ওভারঅল। এই অপারেশনের একটা খুব ছোট্ট অংশ, প্রথম অংশটা যেটা আমি সঙ্গীতের ভাষায় বললাম সা লাগিয়েছিল গতকাল। এখনো তো পুরো সঙ্গীত বাকি রয়েছে। এখনো তো পাকিস্তান কিছুই দেখেনি ভারতবর্ষ কি করতে পারে, কি করতে চাইছে, কি করতে চাইছে বুঝেছে, কি করতে পারে সেটা পাকিস্তান এখনো বোঝেনি। তার জন্য আতঙ্কিত হয়ে এই যে ধমকিগুলো, এই বাংলার ডাকাতে হতো না, রঘু ডাকাত, বিশে ডাকাত, যে অমুক তারিখ আসছে ডাকাতি করতে, 3 দিনের মধ্যে করবে। ওরা কি ভাবছে ভারত হাতে হাত দিয়ে বসে আছে? এরা নিরীহ টুরিস্ট নয়, ভারতীয় সেনা নিরীহ টুরিস্ট নয় যে গেলাম আর ওই হিউমিলিয়েট করে মেরে দিলাম। একবার আসুক, লাশগুলোকে এখানেই রেখে যেতে হবে। ওই 93,071 সালে 93,000 পাকিস্তানি সোলজারের প্যান্ট খুলে নিয়েছিল ইন্ডিয়ান আর্মি। ইন্দিরা গান্ধীর বদান্যতায় তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। ওই ভুলটা সেদিন যদি না করতো আজকে পাকিস্তান মাথা তুলে দাঁড়াতো না। আর এই ভুলটা আজকের ভারত করবে না। একবার আসুক, আমরা যা করার করে নেব। আমি আরো একবার চলে যাবো সিজারের কাছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার নিউজ রুম থেকে। সিজার, পাকিস্তান এই ভুলটা আরো একবার করবে না, নিতান্তই হয়তো সম্মান রক্ষার্থে ধমকি চমকি দিচ্ছে, কিন্তু আমাদের দিক থেকে একই রকম ভাবে প্রস্তুতি রাখতেই হচ্ছে। আমাদের প্রস্তুতির জায়গাটা একটু বুঝে নিতে চাইবো সিজার তোমার কাছ থেকে। দেখো খুব স্পষ্ট যেটা তুমি বললে যে অপারেশন সিঁদুর, সেটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস এবং এই অনগোয়িং প্রসেস যখনই এই পরিকল্পনা করা হয়েছে, ভারতের সামগ্রিকভাবে সেই প্রস্তুতি রয়েছে যে পাকিস্তানের দিক থেকে কোনো ধরনের এই ধরনের যদি অপপ্রচেষ্টা হয়, অপপ্রয়াস হয়, তার জন্য ভারত কিন্তু গোড়া থেকেই তৈরি। এবং যেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারত যথার্থভাবে তৈরি এবং তার পাকিস্তানের দিক থেকে কোনো ধরনের যদি এই ধরনের মিসঅ্যাডভেঞ্চার হয়, যে মিসঅ্যাডভেঞ্চারের হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং কোথাও তারা যদি সীমান্ত ক্রস করার চেষ্টা করে, তারা যদি একটু আগ্রাসী মনোভাব দেখায়, তাহলে তার পাল্টা জবাব, সেই আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার মতো পরিস্থিতি বা সেই প্রস্তুতি কিন্তু ভারত দীর্ঘদিন ধরেই নিয়ে রেখে দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরো জিনিসটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম থেকে অপারেশন সিঁদুরের পরবর্তীতে, তার আগে দফায় দফায় বৈঠক হয়েছে ভারতে, তার পরবর্তীতে আন্তর্জাতিক কূটনীতিবিদদের কাছে সমস্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং ভারতের মূল উদ্দেশ্য কি সেটাও গোটা বিশ্বের কাছে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতের জায়গাটা কিন্তু খুব স্পষ্ট, আমার দেশের মাটিতে যদি নিরস্ত্র মানুষকে কেউ হত্যা করে, তার পেছনে যারা থাকবে তারা যেখানেই থাকুক না কেন, আমি তার বিরুদ্ধে প্রতিশোধ দেব। এই জায়গাটা একদম স্পষ্ট এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে পাকিস্তান তাদেরকে আইডেন্টিফাই করার বদলে তারা তাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা কালকের যে ছবি দেখলাম সেই ছবিতেও দেখা গেল রৌফ আজহারের মৃতদেহ পাকিস্তানের জাতীয় পতাকা মোড়া, সেখানে পাকিস্তান সেনার শীর্ষ কর্তারা রয়েছেন। অর্থাৎ সরকারি স্বাচ্ছন্দ্যে যে সেখানে টেরোরিজম বাড়ছে সেটা কিন্তু স্পষ্ট। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যদি এক পাও এগোয়, সেটা কিন্তু তার দায় এবং তার প্রতিফল সেটা ভারত কিন্তু। আমি এখান থেকে আরেকবার দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, একটা বিষয় স্পষ্ট করতে চাইবো, বুঝতে চাইবো, গতকাল যখন
উইং কমান্ডার ভূমিকা সিং এবং যখন সোফিয়া কুরেশি তারা যখন পরপরই প্রেস কনফারেন্সগুলো করলেন এবং তারপর যখন তারা উঠে গেলেন, তার আগে বিক্রম মিস্ত্রি কথাটি বলে দিয়েছিলেন যে একটা অনগোয়িং অপারেশন, ফলে আমরা কোনো প্রশ্ন নেব না। আমি একটু টেকনিক্যালিটিস বুঝতে চাইছি দীপাঞ্জন বাবু, আমাদের মতো যারা সরাসরি কখনো সেনাতে কাজ করেননি, সেনাবাহিনীর রোজকার এই হাল হকিকত যারা আমরা বুঝি না সেভাবে, তাদের জন্য যদি স্পষ্ট করে বলেন, একটা অপারেশন চলাকালীন রোজ ব্রিফ করা হবে, এটা বোধহয় কখনো হয় না, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই নয়। এটা তো ব্রিফ করার জায়গা নেই। ওটা যেটুকু দেশের মানুষকে এবং বিশ্ব জনমতকে, বিশ্বের মিডিয়াকে জানানো ছিল সেটা জানিয়েছে, এবং সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে ভারতের স্ট্যান্ডটা কোথায়, যেটা সিজার বলছিল যে ভারতের স্ট্যান্ড পরিষ্কার। তোমরা আমার ঘরে ঢুকে আমার নিরীহ নাগরিককে মেরেছো, তার বদলা নেব। তোমার ঘরে ঢুকে তোমার সন্ত্রাসবাদীদের আমরা শেষ করব, তোমাদের নিরীহ নাগরিকের সঙ্গে আমাদের শত্রুতা নেই। এখন এই যে অনগোয়িং যে প্রসেস অপারেশন সিঁদুর, এই যে দেখছো বিভিন্ন রকম বম বিস্ফোট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কোলাটারাল ড্যামেজ, এগুলো পাকিস্তানকে সহ্য করতে হবে। একটু আমার সঙ্গে দেখুন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ে সচিবদের সঙ্গে বৈঠক করছেন। সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কেন্দ্রীয় সচিবদের সঙ্গে এই বৈঠক চলছে। পাকিস্তানের হামলার হুঁশিয়ারির পরই এই জরুরি বৈঠক দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে TV9 আপনাদের সামনে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ স্তরে, সর্বোচ্চ স্তরের কেন্দ্রীয় সচিবদের যে বৈঠক, সেই বৈঠকের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। অর্থাৎ ভারতের দিক থেকেও সর্বোচ্চ স্তরের সমস্ত দপ্তর বা মন্ত্রককে যুক্ত করে একই সঙ্গে প্রস্তুতি চলছে। তারই প্রস্তুতি বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সমস্ত সচিবদের, উচ্চ পর্যায়ের সচিবদের বৈঠকের ছবি। আমি আরো একবার ফিরবো দীপাঞ্জন বাবু আপনার কাছে। দীপাঞ্জন বাবু, তার মানে যে কথা আপনি বলছিলেন, কন্টিনিউ করছিলেন, প্লিজ কন্টিনিউ করবেন, যে একটা অনগোয়িং অপারেশনে যদি আজকে, আমি জাস্ট জিজ্ঞাসা করছি, যদি আজকে এই 12টা বিস্ফোরণের মধ্যে ধরে নিচ্ছি যে যদি একটা বিস্ফোরণও ভারতের কোনো দায় বা দায়িত্ব থেকে থাকে, ভারত যদি কোথাও কোনো দায়িত্ব পালন করার ভূমিকা নিয়ে থাকে এই বিস্ফোরণগুলোর ক্ষেত্রে, সেটা যে আজকেই ব্রিফ করা হবে বা করতে হবে, এটা বোধহয় এক্সপেক্টেড নয় অপারেশনের নিয়ম অনুযায়ী। না, এটা তো প্রথমত আমি একদমই স্বীকার করছি না, অন এয়ার আমি একদমই স্বীকার করছি না যে ভারতের কোনো দায় রয়েছে। পাকিস্তান তার নিজের যে ভুল কাজগুলো করেছে, সারা বিশ্বের মানুষকে, ভারতীয় জনগণকে যেরকম ভাবে অত্যাচার করেছে, যা যা প্রাণ নাশ করেছে, তার ফল আজকে তাদের ভুগতে হচ্ছে। তুমি বেশি কিছু না, তুমি যদি আরো 1 মাস এই ইন্দাস ভ্যালির জল বন্ধ করে রেখে দেওয়া হয়, অলরেডি পাকিস্তানের গরমে পাকিস্তান সরকারের সব থেকে পাওয়ারফুল অংশ হচ্ছে পাঞ্জাবিরা, পাকিস্তানি পাঞ্জাবি। আর এই জল না গেলে পাঞ্জাব সিন্ধ শুকনো মরুভূমি হয়ে যাবে, ফসল জ্বলে যাচ্ছে। এই পাঞ্জাবিরাই কিন্তু এই শেখ শাহবাজ শরীফ পাঞ্জাবের, এই জেনারেল আসিম মুনির পাঞ্জাবের, এই পাঞ্জাব লবিকে পাঞ্জাবের সাধারণ মানুষরাই টুকরো করে কাটবে যদি আর 15 দিন জল না যায়। ভারতের কাছে পা ভিক্ষা করে দয়া করছে জল একটু আনুক, তা না করে এই ধমকি টমকি গুলো গেলে এবার পাঞ্জাবের লোকরাই, তুমি আজকে 12টা বিস্ফোরণ দেখছো, তুমি 1200 বিস্ফোরণ দেখবে। পাঞ্জাব, পাকিস্তান এখন পুরো আগ্নেয়গিরির শিখরে বসে আছে। একেবারে যে কথাটা বলছেন দীপ, আমরা গতকাল নিজেরাও আলোচনা করছিলেন যে পাকিস্তানের সব রক্তটা আসলে জমা হয়েছে গিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর ভাবে, মুখে রক্ত এলে জমা এলে যেভাবে পাঞ্জাবে জমা হয়, ঠিক সেইভাবে পাকিস্তানের বাকিটা এমনিতেই শূন্য হয়ে রয়েছে। বালোচ বলো, খাইবার পাখতুনখোয়া বলো, এরা তো যে কোনো দিন বিদ্রোহ করবেই। দেখো, গোটা পাকিস্তানে আজ সকাল থেকে যেভাবে গোটা পাকিস্তান থরহরি কম্প, তার কারণ পাকিস্তান ভেবেছিল করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদের মতন শহরগুলো বোধহয় অত্যন্ত নিরাপদ শহর এবং কোনো শক্তি, কোনো তৃতীয় শক্তি সেখানে ইন্টারাপ্ট করতে পারবে না। কিন্তু আজ সকাল থেকে গোটা বিশ্ব যে ছবি দেখতে পারলো, পাকিস্তানের 1/2 ডজন থেকে 1 ডজন শহর এই মুহূর্তে বিস্ফোরণের ভয়ে, তীব্রতায়, শব্দে কেঁপে উঠেছে। ধারাবাহিক বিস্ফোরণ পাকিস্তানের একটার পর একটা বড় শহরে, এমনকি পাকিস্তানের সেনাঘাটির অদূরে, মাত্র 1 কিলোমিটার দূরে পাকিস্তানের সেনাঘাটি, সেখানে পর্যন্ত ড্রোন এসে ফাটলো এবং সেখানে পাক সেনাও আহত হলো। একেবারে দীপ, আমার মনে হয় দীপ আমরা এই খবরতে রয়েছি, ফুল এন্ড ফাইনাল এই যুদ্ধের সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।